কখনো সম্পর্কে যদি হঠাৎ বেখেয়ালি কিংবা বিরক্তির ছায়া নেমে আসে, তখন নীরব অবহেলায় ঢেকে না রেখে সত্যটা স্পষ্ট করে বলা শ্রেয়। কাউকে যদি সুখী করতে না পারেন, তবে তাকে তার নিজের মতো করে বাঁচতে দেওয়াই অধিক মানবিক। যারা না দৃঢ়ভাবে ধরে রাখতে পারে, না ছেড়ে দিতে পারে, তাদের ভালোবাসা আসলে অপূর্ণ। দায়বদ্ধতার ছায়ায় তারা সম্পর্কটাকে টিকিয়ে রাখে, কিন্তু সেখানে আন্তরিকতার গভীরতা থাকে না। একটি সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, এটি যত্ন, দায়িত্ব আর মানসিক প্রশান্তির অঙ্গীকার। যদি তা পূরণ করা সম্ভব না হয়, তবে জোর করে টেনে নেওয়ার কোনো অর্থ নেই। যে সম্পর্কে অবহেলা আর যোগাযোগহীনতার জায়গা করে নেয়, সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা দূরে সরায় না, বরং কাছে টানে। তাই সিদ্ধান্ত স্পষ্ট হওয়া উচিত। হয় শক্ত করে আগলে রাখুন, নয়তো সম্মানের সাথে ছেড়ে দিন। মাঝামাঝি অবস্থান কেবলই কষ্ট বাড়ায়। ভালোবাসা মানে আগলে রাখা, হারানোর ভয় থাকা, আর যে সম্পর্ক শুধু নামেই বেঁচে থাকে, তা শেষ পর্যন্ত তিক্ততাই বাড়ায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সকল ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা রান্নার আয়োজন থেকে। মেয়ের ইচ্ছে হয়েছে আজকে একটু চিকেন দিয়ে বিরিয়ানি খাবে। বিরিয়ানি বলে ভুল হবে, ওর কথা অনুযায়ী এটা হচ্ছে আলাদা চিকেন থাকবে আর আলাদা করে বিরিয়ানিটা রান্না করতে হবে। তো ওর ইচ্ছে অনুযায়ী আসলে ওর মতো করেই আমি রান্নাটা করে দিচ্ছি। আমি প্রায় ওদেরকে এভাবে রান্না করে দিতাম। এক কথায় বলতে পারেন এটা আমার নিজস্ব রেসিপি। কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমি আমার মতো করেই রান্না করছি। প্রতিটা মানুষেরই কিন্তু নিজের মতো কিছু রেসিপি থাকে আপন মনে রান্না করার। তো আমি আজকে রান্নাটা করছি আপন মনে। তবে সবকিছুই মোটামুটি ঠিকঠাকভাবে দিয়েছি। তো আজকে আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু এটা রান্না করেছি। ভিডিওর এ পর্যায়ে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে আমার ভয়েসটা শুনতে আপনাদের কিঞ্চিত অসুবিধা হতে পারে, কারণ আমার বাহিরে প্রচুর কাজ হচ্ছে, যে কারণে শব্দ হচ্ছে, মানে সেন্টারিং করলে যে শব্দটা হয় আর কি। তো সে কারণে একটু আপনারা হয়তো বা বিরক্ত বোধ করতে পারেন। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু করার নেই, আমরা যারা ঢাকা শহরে থাকি প্রতিদিনই আমাদেরকে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তেই হয়। সেটা হতে পারে যান্ত্রিক ত্রুটি কিংবা আমাদের লাইফস্টাইলের কোনো না কোনো সমস্যা। তো এই সমস্যা নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর এটাই হচ্ছে জীবন। আর জীবন মানেই হচ্ছে নানা রকমের সমস্যা। তবে আজকে আমি কিন্তু একটা সমস্যা থেকে বেঁচে গেছি, সেটা হচ্ছে আজকে আর আমাকে কষ্ট করে রান্না করতে হবে না। নাস্তার পর্ব আর রান্নার পর্বটা কিন্তু একসঙ্গেই আমি সেরে নিচ্ছি। কারণ যেদিনই আমি এই ধরনের একটু খাবার রান্না করি, তখন বাচ্চাদের জন্য এক্সট্রা করে আর রান্নার প্রয়োজন হয় না। ওরা কিন্তু সারাদিন এই যে রোস্ট বলেন, বিরিয়ানি বলেন, পোলাও, মাংস এগুলোর উপরে সারাদিন টিকে থাকতে পারে। তো সে কারণে আজকে কিন্তু আর এক্সট্রা করে আমার রান্না করতে হবে না। তাই পরিমাণে একটু বেশি নিয়েছি, যেন ওদের অন্তত সারাটা দিন চলে যায়। আর আমি আমার মতো করে রিল্যাক্সে কাজগুলো করতে পারি। কাজ বলতে এই যে দেখেন আমার কত ধরনের আকাশ থাকে না, সেটা আপনারা তো অলরেডি জানেন। আমি মিনি কিচেন নিয়ে কাজ করি। আর মিনি কিচেনে কাজ করার সুবিধার্থে আমি হচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো তৈরি করি, যেটা আমি শখে করি বা ভালোবেসে করি। তো এটা দিয়ে হচ্ছে আমি একটি মিনি চুলা বানাবো, মাটিটা সেটআপ দিয়ে রাখছি। যখন আমি এই মিনি কিচেনের জন্য ছোট ছোট জিনিসগুলো তৈরি করতে যাই, তখন কিন্তু আমার এখান থেকে উঠতে ইচ্ছে করে না, কারণ এগুলো আমাকে নেশার মতো করে টানে। তো একটার পর একটা জিনিস আমি তৈরি করেই যাচ্ছি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি আমার জিনিসগুলো কিভাবে বানাই। আমি মাটি দিয়ে যে জিনিসগুলো তৈরি করি, সেগুলো কিন্তু আমি কারো কাছ থেকে শিখিনি বা কারো কাছ থেকে দেখে কোনো আইডিয়াও নিইনি। আমি শুধু চিন্তা করি যে না, এই জিনিসটা এভাবে বানালে হয়তো বা হতে পারে। তো যাই হোক, যেভাবে চিন্তা করি ওইভাবে আসলে ট্রাই করে যাই। কতটুকু হয় সেটা তো আমি জানি না, আপনারা বলতে পারেন। তো আমি এখানে হচ্ছে একটা মাটি দিয়ে ঢাকনা তৈরি করার চেষ্টা করছি।
যেহেতু ঢাকনার একটা সাইড একটু ছোট বড় হয়ে গেছে, তখন সেটা আবার মাটি দিয়ে ঠিক করে নিলাম। তো এক এক করে অনেক কিছু আজকে বসে বসে বানাচ্ছিলাম, আর সেটা ভাবলাম আমার আপুদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। কারণ আমি জানি আমার অনেক আপুরাই আমার এই ছোট্ট ছোট্ট মাটির জিনিসগুলো ভীষণ পছন্দ করেন, আর এগুলো দেখলে আপনারা নাকি আপনাদের ছোটবেলায় হারিয়ে যান। তো ভাবলাম আমি কেন একা একা ছোটবেলায় হারিয়ে যাব, আপনাদেরকে সঙ্গে নিয়ে হারাই। কারণ প্রিয় বোনেদেরকে রেখে আমি কেন আমার শৈশবে ফিরে যাব। তো এটা হচ্ছে আমি ডিম রাখার জন্য একটা ক্রেসের মতো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যেন আমি ছোট ছোট ডিমগুলো রাখতে পারি, যে কোয়েল পাখির ডিম। তো সেজন্য এখন হচ্ছে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিয়েছি। সব কাজগুলো কিন্তু আমি এভাবে হাতের সাহায্যেই করে নেই। এরপর হচ্ছে শুকিয়ে গেলে এটাকে সুন্দর করে আবার ফিনিশিং দিয়ে নিব। মাটি দিয়ে জিনিসগুলো তৈরি করতে আমার কাছে এত ভালো লাগে, মানে কি বলবো। তবে সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমার এখানে তেমন কোনো ভালো মাটি নেই। আর মাটির জিনিস তৈরি করা মানেই হচ্ছে সর্বপ্রথম যেটা লাগে ভালো মানের মাটি। আর সেই মাটিটাই আমার কাছে নেই। তারপরও যা আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তো আমি কিন্তু এর আগে অনেকগুলো হাঁড়ি বানিয়েছি। আপনারা সেটা দেখেছেন, অনেকে অনেক পছন্দ করেছেন। তো আজকে আবার যখন হাঁড়ি তৈরি করছিলাম তখন ভাবলাম যে না, আজকে একটু আমার আপুদের সঙ্গে শেয়ার করি। যদি আমার মতো এরকম কোনো আপুর মনে ভূত চেপে থাকে যে এরকম ছোট ছোট হাঁড়ি তৈরি করবে, তাহলে যেন একটু মাটি নিয়ে এভাবে বসে পড়েন। সত্যি কথা বলতে এই জিনিসগুলো তৈরি করতে এত ভালো লাগা কাজ করে। সবথেকে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হয় আমি আমার নিজের জন্য এই সময়টাকে বের করে নিয়েছি। কিংবা আমার ভালো লাগার যে মুহূর্তগুলো সেটা আমি এখান দিয়েই সময় কাটাই। অনেক বেশি ভালো লাগে যখন আমি একটা মাটির জিনিস তৈরি করি। তো যাই হোক, একা হাতে কাজ করছিলাম আর ক্যামেরাবন্দি করছিলাম, কিন্তু কখন যে ক্যামেরা থেকে একটু দূরে সরে গেছে সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি। তো এই যে দেখেন আমি কিন্তু একটা হাঁড়ির মোটামুটি ভালোই একটা গঠন দিয়ে ফেলেছি। তো এই অবস্থায় কিন্তু একটু রেখে দিতে হয়। যেহেতু আমি এখন আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি, তাই আমি চেষ্টা করছি একটু সম্পূর্ণ শেপটাকে আনার জন্য। মাটির কাজ করতে হলে একটা জিনিস তৈরি করার জন্য ২ দিন সময় দিতে হয়। ১ম দিন হচ্ছে একটা জিনিস আপনি তৈরি করার জন্য সেটার ১ম স্টেপ বানিয়ে তারপর হচ্ছে রেখে দিবেন যেন মাটিটা হালকা একটু শক্ত হয়। আবার পুরোপুরি শক্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে জোড়া লাগবে না। তাই সেই ব্যালেন্সটা রেখেই কাজটা করতে হবে। তবে আমি কিন্তু অনেক কষ্ট করে হাঁড়িটা তৈরি করার চেষ্টা করছি, কারণ এই মাটিটা সম্পূর্ণই কাঁচা। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু একসঙ্গে পুরো হাঁড়িটা করে নিচ্ছি। তবে আমার মতো এরকম করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমি অনেক কষ্ট করে এটাকে জয়েন করার চেষ্টা করছি। যদি আমি এখানের ঘন্টা ২-৩ এটা রেখে দিতাম, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে এটা করতে পারতাম। তো যাই হোক, তো ফাইনালি আমি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি। আর হ্যাঁ, মাটির জিনিস যদি আপনারা কেউ কখনো তৈরি করেন আমার মতো পাগলামি মনে করে, তাহলে অবশ্যই সেটা কিন্তু সরাসরি রোদে শুকাবেন না। যখন বাসার ভিতরে রাখবেন একদম শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে রোদে শুকাবেন। তো আমার এই যে পাগলামির কাজগুলো শেষ করে চলে এলাম আমার বড় সংসারে কাজ করার জন্য। গত পর্বে দেখিয়েছিলাম আমি আমার রুমটা একটু গুছিয়ে নিয়েছি আমার মতো করে। আমি তো এখন ঘর সাজাতে একদম ভুলেই গেছি। মিনি কিচেনের পাল্লায় পড়ে অনেক কিছুই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও যেই কাজগুলো রেগুলার বেসিস করতে হচ্ছে সেগুলো তো করতেই হবে। তো আজকেই দেখেন আমার মেয়ের এলোমেলো রুমটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। ১ম আমি বিছানার চাদর, বালিশের কাভার এগুলো কিন্তু খুলে ফেলেছিলাম। সেটা অফ ক্যামেরায় করেছি। আর মেয়েকে অনেকদিন পর্যন্ত বলছিলাম, "তোমার রুমটা একটু তুমি নিজে গুছিয়ে নাও।" তার একটাই কথা, সে এখন অনেক বেশি ব্যস্ত থাকে, লেখাপড়ায় খুব বিজি। তো পরীক্ষা চলছিল, যে কারণে আসলে ও নিজে গুছাচ্ছিল না। আর আমার কাছে এলোমেলো ভালোও লাগছিল না। ভাবলাম যে না, আমি নিজে একটু সাজিয়ে গুছিয়ে দেই আর পরিষ্কার করে নেই। সবকিছুর মধ্যে অনেক বেশি ধুলাবালু পড়েছে। তো আমি এজন্য নিজেই এসেছি এই কাজগুলো করে দেওয়ার জন্য। আর ওই যে প্রতিদিন একটা একটা করে রুম যদি পরিষ্কার না করি, তাহলে তো আসলে আমার ঘরটা একদম এলোমেলো হয়ে যাবে। তো এক এক করে ওর এই ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওর রুমের ফার্নিচারগুলো যেহেতু একটু হোয়াইট কালারের, যে কারণে অনেক বেশি ময়লা পড়ে। এত ময়লা পড়ে ইদানিং, তো আমার খুবই বেশি বিরক্ত লাগছে। আর আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আসলে এই রঙগুলো তুলে ফেলবো। তুলে অন্য কাঠ কালার দিয়ে একটু সুন্দর করে পেইন্ট করে দিব। কারণ এগুলো আমার কাছে সত্যি এখন আর ভালো লাগছে না, অনেক বেশি প্যারা। যারা আমার মতো এই শখগুলো নিয়ে বসে আছেন তারা অবশ্যই এই শখ থেকে বেরিয়ে আসেন। কারণ সাদা জিনিস দিয়ে ফার্নিচার তৈরি করলে আর এগুলোর যে কী অবস্থা হয়,
আপনারা হয়তোবা ভিডিওতে খুব সুন্দরই দেখছেন চকচক করছে। আসলে চকচকে করার পিছনেও না অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়। তাছাড়া আমার যে ডুকু পেইন্টটা করেছে এটা আসলে একটু রংভাবে করেছে, যে কারণে এটা ঠিকঠাক হয়ওনি। অনেক জায়গায় হচ্ছে পেইন্টটা উঠে আসছে। তো ভাবছি যে হয়তোবা শীঘ্রই এটা চেঞ্জ করে ফেলবো। আবার এত ঝামেলা, এটা ওঠানো কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। তো আমি বলতে পারেন একটা বোকামি করে ফেলেছি সেগুন কাঠের উপরে এইসব ডুকু পেইন্ট করে। আমার মতে এই ভুলটা আসলে আপনারা কেউ করবেন না। আসলে এখানে ডুকু পেইন্ট ওরা যেটা বলে সেটা আসলে ডুকু পেইন্ট না, এটা একদম পেইন্ট করার মতো। মানে হাতে যে আমরা পেইন্ট করি না, ওরকমভাবে পেইন্ট হয়ে যায়। তো আমরা তো শখের বশে করে ফেলেছি, আর মেয়ের যেহেতু পছন্দ ছিল, কিন্তু পছন্দ হলে কি হবে, এখন তো আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর সাদা রং বলে কথা, একটু ধুলাবালু পড়লে কি পরিমাণ বোঝা যায় সেটা তো বুঝতেই পারেন। আর আমার মেয়েটা এখন পর্যন্ত নিজের রুম নিজে যে ওভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে সেটা কিন্তু কখনোই করে না। এখনও খুব বেশি এলোমেলো থাকে, আর হচ্ছে ওর পড়ালেখা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে, যে কারণে এগুলো আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। আর এই কারণে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। কি করব, এখন কিছু করার নেই। আসলে সংসারের জিনিস বলে কথা, আর আমার সবকিছু তো গুছিয়ে রাখতেই হবে। তো একটা করে সবগুলো ফার্নিচার কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আমার কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। এক করে আমি কিন্তু সবকিছু পরিষ্কার করে নিয়েছি। চুড়ির আলনাটাও কিন্তু আমি মুছে নিয়েছি। তো এখন হচ্ছে ওয়ারড্রোবের উপরের যে অংশটা সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সবকিছুর গায়ে না ময়লা পড়ে যায়। মানে এত ধুলাবালু পড়ে। বাসার কোন সাইড থেকে কোন সাইড আমি পরিষ্কার করব নিজেও বুঝতে পারি না। মাঝে এত কাজের চাপে মাথা-মুথা সব এলোমেলো হয়ে যায়। তারপরেও তো কিছু করার নেই। আবার ঠান্ডা মাথায় সবকিছু ভেবে চিন্তে কাজ শুরু করি। কারণ সংসারে কাজ থাকবে, আর এটা আমাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে। কিচ্ছু করার নেই। সংসারটা যেহেতু আমার কাজগুলো আমাকেই করতে হবে, আর সেটা অবশ্যই ভালোবেসে করা উচিত। ভালোবেসে যেকোনো কাজ করলেই সেই কাজের প্রতি আসলে বিরক্ত আসে না। তো আমিও চেষ্টা করি সবসময় সব কাজগুলো ভালোবেসে করার জন্য। তো একটা করে আমি কিন্তু সবগুলো ফার্নিচার পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। বেশ অনেকদিন পরে, একেবারে অনেকদিনই বলতে হচ্ছে, অনেকদিন পরে একজন আপু কমেন্ট করেছেন, যিনি একসময় আমার রেগুলার ভিউয়ার্স ছিল। তো আপু অনেকদিন একটা বড় গ্যাপ নিয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বিভিন্ন ঝামেলার জন্য। তিনি ভিডিও দেখতে পারেননি। আপুর আইডির নাম হচ্ছে সায়েমুল্লাহ। আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপু লিখেছেন, অনেকদিন পর আমি অসুস্থ ছিলাম বা মন মানসিকতা ভালো ছিল না। এইজন্য ভিডিও দেখা হয়নি আপু। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার উপরে রহমত দেন। ইনশাআল্লাহ আপু, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিপদে ফেলে বা বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে পরীক্ষা করেন। আর তিনিই আমাদেরকে এই পরীক্ষা থেকে আবার উত্তীর্ণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনার জীবন চলার পথটাকে সহজ এবং সুন্দর করে দেয়। দোয়া করি সবসময়। শুধু আপনার কেন, সব আপুদের জন্য এই দোয়াটা আমি সবসময় করি। সবাই ভালো থাকুক। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী। আমরা সারা জীবন বাঁচব না। তাই যেই কটা দিন বাঁচি সবাই যেন একটু ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন। রুমপাস ডায়েরি থেকে একজন আপু লিখেছেন, আজই আপনার মিনি কিচেনের ভিডিওটা দেখছিলাম আপু। খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ রুম্পা আপু, তুমি আমার মিনি কিচেনের ভিডিও দেখেছো। আর মিনি কিচেনের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকে কিন্তু আমার মিনি কিচেনে ব্যাক করা। তো যাই হোক, আশা করছি সবাই আমাকে একটু হলেও সাপোর্ট করবে এবং পাশে থাকবে। আফরোজা বিথি আইডি থেকে আপু লিখেছেন, আপু তোমার কেক বানানো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু, আমার কেক দেখে তোমার ভালো লেগেছে এটাই আসলে অনেক কিছু। অনেকদিন পরে কেক বানালাম। আসলে একটা সময় আমি কিন্তু প্রতিনিয়ত কেক তৈরি করতাম, আর সেগুলো ছিল বার্থডে কেক। খুবই ভালো লাগতো আমার কাছে কেক বানাতে। আসলে মানুষের সময়ের সাথে সাথে ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসার কিন্তু পরিবর্তন হয়। মানুষ পরিবর্তনশীল, এটাই আসলে নিজেকে দিয়েও বুঝতে পারি।
রেহানা হাওলাদার আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন তোমার মতো আমারও দশা হয়েছে, কাজের মানুষ রাইখা নিজেই কথা শুনতে শুনতে তারপর আমি কাজের মানুষ নাই করে দিয়েছি যে আমার কাজ করা লাগবে না, আমাদের ঘরের কাজ আমরাই করতে পারি নাকি আপু? জি আপু, ঠিকই বলেছেন, আমাদের ঘরের কাজ আমরাই করতে পারি। ইনশাল্লাহ আল্লাহ পাক সেইটুকু সাহস এবং মনোবল দুইটাই দিয়েছে। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন একটা কাজ মানে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। তার মধ্যে যারা আমরা কন্টেন্ট বানাই তাদের কিন্তু একটু অন্যভাবে কাজগুলো গুছিয়ে করতে হয় বা একটু সময় দিতে হয় কন্টেন্টের পিছনে। এই জন্য আমরা চেষ্টা করি যেন আমাদের একটু হেল্পিং হ্যান্ড থাকে বা একটু সাহায্য করার একটা মানুষ থাকলে একটু উপকার হয়। আর এছাড়া যদি আমরা কন্টেন্ট না তৈরি করতাম তাহলে হয়তো বা কাজের মানুষ জীবনেও রাখতাম না। সত্যি এদের দ্বারা এত প্যারা নিতে হয় যা আল্লাহ পাকে ভালো জানে। তো যাই হোক আপু, তুমি ভালোই করেছো। আসলে আমিও পারলে এভাবেই না করে দিব, কারণ এদের প্যারা অনেক বড় প্যারা, একদিন না আসলে সেদিন জীবনটা একদম তেজপাতা হয়ে যায়। যাই হোক আপু, তুমি কমেন্ট করে এত কিছু লিখেছো, ধন্যবাদ তোমাকে। ভালো থেকো আপু। কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এলাম বিকেলবেলা একটু নাস্তা রেডি করার জন্য। তো সবসময় আসলে করা হয় না, মাঝে মাঝে বাইরে থেকেও আনা হয়। আবার বাসায় যখন নাস্তা তৈরি করি সেটা কিন্তু আমি ভিডিও একদমই করি না। বিকেলবেলা সারাদিন কাজ শেষ করে বিকেলে আর ক্যামেরায় বসতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি। তো আজকে হচ্ছে একদম নাগা মরিচ দিয়ে তারপর চিকেন ফ্রাই তৈরি করছি। তো এগুলো কিন্তু মেরিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়। অনেক ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে তারপরে এটার মেইন হচ্ছে নাগামরিচ। তো নাগামরিচ দিয়ে এভাবে যদি ব্লেন্ড করে তারপরে চিকেন ফ্রাইটা করা যায় অনেক অনেক টেস্টি হয় আর ভিতরটাও জুসি হয়। আর এটা মেরিনেট করে রাখতে হয় 3 থেকে 4 ঘন্টা আগে, তাহলে বেশি ভালো লাগে। তো আমি এটা দুপুরে মেরিনেট করে রেখেছিলাম, যে কারণে আর সেটা শ্যুটটা নিইনি। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল 2 ভাই দেখে 5 ভাই তোলে 32 ভাই খায়। ধাঁধার উত্তরটা হলো আমাদের চোখ, হাতের আঙুল আর দাঁত। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আফরোজা বিথি। আপু, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, ছি যদি বি এর বাবা হয় তাহলে বি কেন সি এর ছেলে হবে না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।